হ্যালো বন্ধুরা, ঘুরে আসি সোনারগাঁওয়ের আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম। এ পর্বে আমরা গল্পটি পুরোপুরি শেষ করে ফেলবো এবং সর্বশেষ পর্বে অপেক্ষা করছে তোমাদের জন্য মজার কিছু কুইজ। তো চলো বন্ধুরা, আমরা গল্পের শেষ অংশটি এখনই শিখে ফেলি। গল্পের এই অংশে আমরা দেখতে পাই যে সবাই লোকশিল্প জাদুঘরে চলে আসে এবং লোকশিল্প জাদুঘরে প্রবেশ করার পরে তারা বুঝতে পারে যে আসলে এই জাদুঘরটি কোনো সাধারণ জাদুঘর নয়, এটি হচ্ছে লোকশিল্প জাদুঘর। এবং লোকশিল্প জিনিসটি কি? লোকশিল্প জিনিস হচ্ছে যে লোকশিল্প হচ্ছে আমাদের গ্রামীণ মানুষের তৈরি বিভিন্ন জিনিসপত্রকে আমরা লোকশিল্প বলে থাকি। আমরা জানতে পারি যে হাসান স্যার পুরো জিনিসটি তাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দেয়। যে বাড়িতে জাদুঘরটি করা হয়েছে সেটি আসলে একটি সর্দার বাড়ি ছিল। পরবর্তী সময়ে আমরা দেখতে পাই যে সর্দার বাড়ি একটি জাদুঘর হিসেবে রূপান্তরিত হয় এবং সেই জাদুঘরকে নাম দেওয়া হয় লোকশিল্প জাদুঘর। এখানে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র দেখতে পাই। তাছাড়া যখন শিক্ষার্থীরা জাদুঘরে প্রবেশ করে তখন ওই যে প্রবেশপথটি সেটি ছিল খুবই সুন্দর কারুকাজ করা। তাছাড়া ভেতরে জাদুঘরে প্রবেশ করার পর তারা কাঠের তৈরি বিভিন্ন জিনিস, মুখোশ, মৃৎপাত্র, মাটির পুতুল, বাঁশ, লোহা, কাঁসার তৈরি নানান জিনিস, অলংকার ইত্যাদি বিভিন্ন জিনিস দেখে তারা খুবই আশ্চর্য হয়। এবং জামদানি শাড়ি এবং নকশি কাঁথারও বিভিন্ন বাহার রাখা হয়েছে এই লোকশিল্প জাদুঘরে। সোনারগাঁও লোকশিল্প জাদুঘরটি আসলে প্রতিষ্ঠা করেছিলেন শিল্পী জয়নুল আবেদিন। শিক্ষার্থীরা তার সংগ্রহশালায়ও যায় এবং সেগুলো দেখে সবাই মুগ্ধ হয়। তিনি আসলে অনেক বড় একজন শিল্পী ছিলেন। এবং সর্বশেষে আমরা দেখতে পাই যখন সূর্য ডুবে যাচ্ছিল তখন সূর্য ডোবার এই দৃশ্যটি দেখতে দেখতে বাসের জানালায় বসে বসে শিক্ষার্থীরা আবার ঢাকায় ফেরত আসছিল। এবং এই স্মৃতি আসলে তাদের মনের মধ্যে যে অনেক ভালোভাবে গেঁথে যাবে তা তাদেরকে দেখেই বোঝা যাচ্ছিল। তো বন্ধুরা, গল্পটি আমরা শেষ করে ফেললাম। গল্পের এতটুকু অংশ নিয়ে তোমাদের সামনে আবারও কিছু শব্দার্থ অপেক্ষা করছে। এই শব্দের অর্থগুলো আমাদের এখনই জেনে নেওয়া প্রয়োজন। প্রথম শব্দটি হচ্ছে অস্তগামী। অস্তগামী শব্দের অর্থ হচ্ছে পশ্চিম দিকে ঢলে পড়েছে এমন কিছু। অর্থাৎ অস্তগামী বলতে সূর্যকেই বোঝানো হয়। সূর্য অস্তগামী বলতে সূর্য আসলে যে পশ্চিম দিকে ঢলে পড়ছে, অর্থাৎ সূর্য অস্ত যাচ্ছে, অস্ত যাওয়ার জন্য যখন সূর্য পশ্চিম দিগন্তে চলে যায়, পশ্চিম আকাশের দিকে চলে যায়, ঠিক সেই জিনিসটিকে সূর্যকে ওই সময় অস্তগামী বলা হয়ে থাকে। এর পরের শব্দটি হচ্ছে স্মৃতি। স্মৃতি শব্দের অর্থ হচ্ছে স্মরণ। অর্থাৎ এমন কোনো জিনিস যেটি অতীতে ঘটে গিয়েছে কিন্তু সেটি তোমার দৃশ্যপটে বা তোমার মনের মধ্যে গেঁথে রয়েছে এবং সেটি তুমি মনে করতে পারছো, সেই জিনিসগুলোকে আমরা আসলে বলে থাকি স্মৃতি, যার আরেকটি অর্থ হচ্ছে স্মরণ। এর পরের শব্দটি হচ্ছে বিস্মিত। বিস্মিত শব্দের অর্থ হচ্ছে অবাক হওয়া। অর্থাৎ কোনো কিছু তুমি শুনতে পেলে এবং শুনতে পাওয়ার পরে তুমি সেই জিনিসটির ব্যাপারে খুবই অবাক হয়ে গিয়েছো বা জিনিসটি দেখে তুমি খুব অবাক হয়ে গিয়েছো, ঠিক সেই সময় বলতে পারো যে তুমি বিস্মিত হয়ে গিয়েছো জিনিসটি দেখে। ঠিক সেই অর্থেই বিস্মিত ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে অবাক হওয়া। এর পরের শব্দটি হচ্ছে লোকশিল্প। লোকশিল্প শব্দের অর্থ হচ্ছে সর্বসাধারণের জন্য শিল্প। অর্থাৎ আমরা আমাদের পাঠ্য বইতে জানতে পারি লোকশিল্প বলতে আমাদের গ্রামীণ মানুষজন যে জিনিসগুলো বানায় সেগুলোকে আমরা লোকশিল্প বলে থাকি। এবং এই যে গ্রামীণ মানুষরা সর্বসাধারণের জন্য বিভিন্ন জিনিসপত্র তৈরি করে, ঠিক সেই শিল্পকে আমরা বলি লোকশিল্প। সর্বশেষ শব্দটি হচ্ছে বাহার। বাহার শব্দের অর্থ হচ্ছে শোভা কিংবা সৌন্দর্য। অর্থাৎ কোনো একটি জিনিস একাধিক থাকলে সেই জিনিসটিকে এমনভাবে সাজানো বা এমনভাবে তার শোভাবর্ধন করা, ঠিক সেই জিনিসটিকে আমরা বাহার বলে থাকি। বিভিন্ন জিনিসকে একত্রিত করে এই যে সাজানোর পদ্ধতি বা এই যে শোভা বর্ধনকারী পদ্ধতি বা একটি জিনিসকে সৌন্দর্য বাড়ানোর যে পদ্ধতি, সেটিকেই বলা হয় বাহার, যার অর্থ এখানে বলা হয়েছে শোভা কিংবা সৌন্দর্য। তো বন্ধুরা, গল্প তো আমরা শেষ করে ফেললাম। সর্বশেষ পর্ব নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি এবং সেখানে থাকবে মজার মজার কিছু কুইজ। তো দেখা হচ্ছে পরের পর্বে।